বলে যেতে বলিনি আমাকে, আমার থেকে দূরে সরে যেতে বলেছি তোকে। এবার ভুলে কি তো স্বাদ মেটেনি নাকি? আর তোকে বলেই বা কি লাভ? তুই তো একই রকম। আমি কি রকম? আমি তো জানি আমার স্মৃতি আমি ভুলে গেছি। তার জন্য কি আমায় কথা শোনাচ্ছেন আপনি? আমি ইচ্ছে করে সবকিছু ভুলে গেছি নাকি? আমার কি খারাপ লাগে না? আমি আমার অতীত ভুলে গেছি, আমার শৈশব সবকিছু ভুলে গেছি। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট লাগে যখন ভাবি আমার স্মৃতি শূন্য। আমার কলিজা চিরে কান্না আসে, যন্ত্রণা হয়, মাথা ফেটে যায়। তখন আমার কষ্ট কেউ বোঝে না, কেউ না। ওহু চোখ ভিজে আসে, গলার কণ্ঠ স্বর ভার হয়ে যায়। আখি যুগলে চিকচিক করা বাড়িধারা দেখে আব্রোর বুকে ভীষণ ব্যথা হয়। চন্দ্রবালার চোখের পানি যে আজও আব্রোর সহ্য হয় না। ওহুর করা অভিযোগগুলো আব্রো চাইলেও আজ পূরণ করতে পারবে না। পুরো পৃথিবী হাতের মুঠোয় এনে দেওয়ার সাধ্য থাকলেও ওহুর করা অভিযোগ পূরণে সে অকৃতজ্ঞ। সেজন্য তো আজ সে নিজেও জ্বলন্ত কয়লার মতো পুড়ছে। 8টা বছর অনেক কিছু কেড়ে নিয়েছে আব্রোর জীবন থেকে। সে অতীত। আচ্ছা, সে অতীত কি বিষাদময়ী নাকি সোনালী স্মৃতি? আব্রো এগিয়ে আসে, ওহুর চোয়াল ছয় আব্রোর হাত, শীতল কণ্ঠে জবাব করে, কান্না করিস না ওহু, কিছুই হয়নি, কিছুই না। আমাকে ভুলে যেতে হবে না, তোর দূরে সরে যেতে হবে না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। না, আপনি যেহেতু বলেছেন আপনার থেকে দূরে সরে যেতে, তাহলে ঠিক আছে, আমি সেটাই করব। জেদ কোনো ধরিস, তোর ভালোর জন্য তো বলেছিলাম আমার থেকে দূরে থাকবি। তুই সে বুঝবি না, কষ্ট পেতে যে তুই চাস তাহলে। পুরো কথা শেষ না করতে ওহু দূরে সরে আসে আব্রোর থেকে, মুখ গম্ভীর করে রাখে। মুখে মুখে তো বলছে দূরে থাকবে, কিন্তু তার পক্ষে কি আদৌ সম্ভব? এটা আব্রো ভাই কেন বুঝে না? কই অন্য কাউকে কি বলেছে দূরে থাকতে, নাকি তার বেলায় সব? আব্রোকে কিছু বলার সুযোগ না দিয়ে ওহু এক প্রকার দৌড়ে বেরিয়ে আসে আব্রোর রুম থেকে। আব্রো আর আটকায় না, আর কিছু বলেও না। ওহু চলে যেতেই আব্রো কপাল চেপে ধরে দীর্ঘশ্বাস ছাড়ে। পরক্ষণে পরনে থাকা শর্ট গেঞ্জিটাও খুলে চুরে মারে ফ্লোরের উপর কোথাও। বলিষ্ঠ দেহ এখন উন্মুক্ত। আব্রোর সাইড টেবিলের উপর থাকা সিগারেটের প্যাকেটটা হাতে তুলে নেয়, সেখানে হতে একটা সিগারেট বের করে কাঠের ম্যাচ দিয়ে জ্বালিয়ে নেয়। পরক্ষণে জানালার দ্বারে গিয়ে দাঁড়ায় আব্রো। কিছু মুহূর্ত আগে এই ঠোঁট নিষিদ্ধভাবে ওহুকে স্পর্শ করেছিল, কিন্তু এখন এই ঠোঁটে সিগারেট জ্বলছে বেধরমভাবে। হঠাৎ হাতের দিকে তাকাতে আব্রো বাকরুদ্ধ হয়ে যায়, নজর অবরুদ্ধ হয়ে যায় কোনো প্রতিচ্ছবির পানে চেয়ে। ডান হাতের উপরে পৃষ্ঠে কিঞ্চিত জখম হয়ে আছে, নখের আঁচড় ডেবে গেছে, স্বল্প পরিসরে রক্ত বেরোচ্ছে। তবে সে জখমের কোনো তীব্র ব্যথা অনুভব করছে না। 9 বছরে বুকে চেপে ধরা ব্যথার বিশাল প্রাচীর যেন এ। ব্যথার কাছে অতি ক্ষুণ্ণ। আব্রো কাষ্ঠ হাসে, কিছু একটা ভেবে দুঠোঁটের মাঝে চেপে ধরা সিগারেটটা ফেলে দেয় ছুঁড়ে বাহিরে। পরক্ষণে ওয়াশরুমে ঢুকে পড়ে লম্বা একটা শাওয়ার নেওয়ার উদ্দেশ্যে। পরদিন বিশ্ববিদ্যালয়ের চত্বর। ওহু আর তিশা মাঠের একপাশে বসে আড্ডা দিচ্ছে। ক্লাসের ব্রেক টাইম চলছে বিধায় ওহু মাঠে বসে একটা বই পড়ছিল। কিছু সময় আগে ভার্সিটির লাইব্রেরি থেকে বইটা ধার নিয়েছে সে। চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সাধারণ নীল রঙের একটা টুপির সাথে হিজাব ক্যারি করেছে। ওহুর পড়ার মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে বারংবার তিশা। এতদিন পর ভার্সিটিতে আসলি, কই একটু গল্প করবি? সেটা না, উল্টো বই নিয়ে বসেছিস। এত পড়ে কি করবি? উকিল হবি নাকি? তোর মাফিয়া জামাইকে ভবিষ্যতে বাঁচাবি নাকি উকিলগিরি করে তিশা? ওহু বই থেকে চোখ তুলে মিটমিট করে তিশার দিকে তাকায়, চোয়াল চেপে ধরে। পরক্ষণে বইটা বন্ধ করে পাশে রেখে দেয়, চোখ থেকে চশমা খুলে ফু দিতে থাকে, অতঃপর আওড়ায়, তুই কি জ্যোতিষী নাকি? কেমনে জানলি আমার জামাই মাফিয়া হবে? বলা তো যায় না, হতেও পারে তোর জামাই মাফিয়া, কিংবা ভালোও হতে পারে। আমার জামাই তোর মতো কুডনি না, বুঝলি? আমারে তুই কুটনি বললি কেন? আমি কি করেছি? সরি, আমার জামাই তোর মতো কুডনি না হলেই হয়। কুডনি না হলে নিজের বান্ধবীর জন্য কেউ এমন দোয়া করে নাকি যেন সে মাফিয়া জামাই পায়? কার জামাইয়ের কথা চলছে এখানে? পিছন হতে কারো অচেনা কণ্ঠস্বর ভেসে আসে ওহুর নিকট। ওহু পাশ ফিরে দেখতে পায় অচেনা কেউ। কে আপনি? ওহো, ও হলো আবির। আমাদের ক্যাম্পাসে নতুন এসেছে, আমার কাজিন হয়। তুই তো এতদিন আসিসনি, তাই তোর সাথে ওর পরিচয় করিয়ে দিতে পারিনি। আর আবির, ও হলো আমার বেস্ট ফ্রেন্ড ওহু। তিশার থেকে মুখ ঘুরিয়ে আবিরের দিকে নজর করলো ওহু। বেশ লম্বা চওড়াই ছেলেটার গঠন, সিগারেট টানছে একাধারে। যে দৃশ্য ওহুর নিকট বিরল ঘটনা হিসেবে স্বীকৃত পেল এই ভার্সিটির মাঠ প্রাঙ্গণে।
আবির এসে তিশা এবং ওহুর মাঝখানে বসলো। আবির সিগারেট ফুঁকছে দেখে ওহু নাক সিটকালো। কি হলো মিস, এভাবে তাকিয়ে আছেন কেন? টান দিবেন নাকি একটা? সরি, আমি স্মোকিং করা লাইক করি না ভাইয়া। আরে কি বলেন, স্মোক লাইক করেন না এই যুগে এসেও? বর্তমান ট্রেন তো এটা। স্মোক করা খারাপ কিছু নাকি? একটা টান দিয়েই দেখুন না কেমন লাগে। স্মোকিং ভালো ছেলেরা করে না, এটা ইফেক্ট খুবই বাজে। আপনি যদি একটা টান দেন না, তাহলে আপনিও বুঝবেন এটার মজা কি। এই নিন, একটা টান দিয়েই দেখুন। আমি আপনাকে বললাম তো আমি স্মোক করা পছন্দ করি না। জোর কেন করছেন আমায়? সরান, এটা আমার বমি আসে সিগারেটের দুর্গন্ধে। আবির ওহুকে এসবের মধ্যে জোর করিস না। টিসু, তুই চুপ থাক। আমি তো ওকে সিগারেট টান দেওয়া শিখাইবো। আব্র ভাই যদি জানতে পারে তুই এরকম করছিস, ভালো হবে না বিষয়টা আবির। কোন আব্র আমি তো শুনলাম না কোনোদিন। আমার কি করবে ও? তিশা তুই বস, আমি উঠি রে। বলে ওহু বসা থেকে উঠে দাঁড়িয়ে যায়। কাঁধে ব্যাগ ঝুলিয়ে লাইব্রেরি থেকে ধার করে আনা বইটা বুকে চেপে ধরে হাঁটা ধরে। ওহু দাঁড়া, আমিও যাব তোর সাথে, তুই থাক শালা এখানে বসে। বলে ওহুর সাথে তিশাও হাঁটা ধরে ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। আর বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ঘটে যাওয়া এই সকল সব দৃশ্য দূর হতে কেউ নৈশব্দে পরখ করলো। তুই ওদের মাঝে তৃতীয় ব্যক্তি, তোর এখান থেকে সরে আসা উত্তম। ভালো তো আমি আগে বাসছি ওরে, তাহলে আমি কেন পিছু হটে আসব? তুই আমাকে সাহস না জুগিয়ে আরো নেগেটিভ কথা বলছিস কেন আব্র? আমি শিপার সাথে ধনী কথা বলেছি, ওকে বুঝে লাভ নেই কোনো। ও আসমিনকে ভালোবাসে আর ওকে বিয়ে করবে। আব্রো, খুন করে ফেলবো ওই আশমিনকে, আমার ভালোবাসার উপর নজর দিয়েছে। তুই যদি শিবার মতবিরোধের সঙ্গে গিয়ে ওকে জোর জবরদস্তি করে বিয়ে করিস, সুখ হতে পারবি তুই? হাসফাক। অন্য কারোর সাথে ও সুখের সংসার কাটাবে, এটা কি আমায় সুখ দিবে অনেক? তুই বুঝিস না কেন? শিপা আসমিনকে ভালোবাসে, আসমিনও শিপাকে ভালোবাসে, তুইও শিপাকে ভালোবাসিস, কিন্তু কিন্তু তোর ভালোবাসাটা শুধু একপাক্ষিক, যাকে বলে ওয়ান সাইড লাভ। তুই অনেক দেরি করে ফেলেছিস আশাব। আমি দেরি টেরি কিছু বুঝি না, আমি শিফাকে চাই ব্যাস। ঠিক আছে, তাহলে তুই শিপার সাথে কথা বলে দেখ। সময় বেশি নেই, বিয়ে মনে হয় এই সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তোর কাছে দুটো অপশন আছে, এক জোরপূর্বক বিয়ে করা, দ্বিতীয় শিপা সচ্ছায় বিয়ে করা। ঠিক আছে। বলে আশাব ছাদ থেকে চলে যেতে লাগলো। দৈবাত পিছু হতে আব্রোর সতর্কবার্তা ভেসে আসলো। আর শোন, মাথা গরম করে কোনো পদক্ষেপ নিস না, আমাকে জানে সবকিছু, নয়তো পরবর্তীতে মাসুল জোগাতে হতে পারে পুরো পরিবারকে। আশাব মাথা দুলিয়ে চলে যায় ছাদ থেকে। আব্রো মহলের ছাদেই দাঁড়িয়ে থাকে। সবে মাত্রই গাড়ি থেকে নেমে খান মহলে ঢুকেছে ও। হঠাৎ হাতে থাকা মুঠোফোনটা বেজে উঠল। তড়িঘড়ি করে ফোনটা নজরে আনলো। ফোনের স্ক্রিনে ভেসে থাকা ব্যক্তির নাম দেখে চোখ জোড়া কপালে উঠে গেল ওহুর। হন্তদন্ত হয়ে ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্রু ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাদে আয় মহলের এক্ষুনি। কেন, কি হয়েছে ভাইয়া? ছাদে কেন যাব? আর আপনি কোথায়? বলে ওহু ছাদের দিকে উপরে তাকালো। নজর করলো ছাদে আব্রো দাঁড়িয়ে আছে। তখনই টুট করে কলটা কেটে গেল। অজানা ভয়ে চেপে ধরলো ওহুর বুক পিঞ্জরে। কি হয়েছে, হঠাৎ কেন ছাদে যেতে বললো? কাল রাতেই তো কত বাণী শুনিয়েছে, তার থেকে যেন দূরে থাকে, আর এখন নিজেই ফোন দিয়ে ডাকছে ছাদে। এই আলাপন বকতে বকতে ওহু ছাদে পৌঁছায়। দেখলো আব্রো ছাদের এক কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে। পরনে সাদা রঙের একটা হাফ হাতার গেঞ্জি। শ্যামবর্ণের পুরুষের গায়ে সাদা রংটা বেশ মানিয়েছে। ওহু ধীর গতিতে হেঁটে পৌঁছায় আব্রোর নিকট। বেশ ভয় কাজ করছে ওহুর। আব্রোর প্রতিচ্ছবি আজ বেশ অন্যরকম লাগছে, কাল রাতের থেকে সম্পূর্ণভাবে আলাদা। প্রতিদিন যেরকম দেখা যায় খিটখিটে মেজাজ, ভ্রুজোড়া কুচকানো, কপালে হাজারটা ভাত চামড়ার। ওহু একটু নড়ে দাঁড়ালো। গলায় সব গুলিয়ে এসে যেন আটকে গেল। ওহুকে অবাক করে দিয়ে আব্রো ট্রাউজার পকেট থেকে একটা সিগারেট প্যাকেট আর লাইটার বের করলো। ওহু বিস্ময়কর চাহনিতে তাকিয়ে দেখলো। তাহলে ওহুকে কি এখানে ডেকে এনেছে আব্রো সিগারেটে টানা দেখাতে? আব্রো একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো বেধরম ভাবে। ওহু মূর্তির মতো দাঁড়িয়ে দেখতে লাগলো আব্রোর কাণ্ড। নাক মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া বের করছে আব্রো। পরক্ষণে সিগারেটের জ্বলন্ত লাল স্ফুলিঙ্গ তর্জনী আঙ্গুলের সাথে চেপে ধরে পরিশিষ্ট ছায় ফেললো। হঠাৎ জ্বলন্ত সিগারেটটা ওহুর দিকে এগিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, ওহনে ধর, সিগারেটটা টান দে। পরক্ষণে সিগারেটের জ্বলন্ত লাল স্ফুলিঙ্গ তর্জনী আঙ্গুলের সাথে চেপে ধরে পরিশিষ্ট ছাই ফেললো। হঠাৎ জ্বলন্ত সিগারেটটা ওহুর দিকে ওহু আকাশ থেকে পড়লো যেন। বিশ্বাস হলো না কি শুনতে পেল সে। ভ্রুজোড়া টেনে কুচকালো, উদ্বিগ্ন হয়ে আওড়ালো, কি বলেন আপনি? শুনতে পাসনি? বললাম সিগারেটটা টান দে। নে ধর। আপনি কি বলছেন এসব? সিগারেটটা টান দে। আমি কেন সিগারেটে টান দেব? আমি
আমি সিগারেট খাই নাকি? খাস না, কিন্তু এখন থেকে খাবি। নে ধর, টান দে একটা, দেখ কেমন লাগে। ভালোই লাগবে তোর। অহু হতভম্ব হয়ে চেয়ে রইল, বুঝতে পারল না আজ এসব কি হচ্ছে, কিন্তু মনে মনে দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছে। পরক্ষণে আব্রর গম্ভীর কণ্ঠস্বর পরিবর্তিত হলো, দাঁতে দাঁত চেপে আসলো, কর্কশ ভাষায় শুধালো, কি বললাম শুনতে পাসনি? খুব বড় হয়ে গেছিস বোধহয়, ভার্সিটি সিনিয়র ছেলেদের সাথে বসে মাঠে আড্ডা দিস, তোকে আবার সিগারেটের অফার করে। উফ। আনচান আনচান করা অন্তরিন্দ্রিয়ে চেপে থাকা ভয়টা এবার সত্যি উন্মোচন হলো অহুর। আব্র ভাই জেনে গেছে তাহলে আজ ভার্সিটিতে কি হয়েছিল। অহুর সর্বাঙ্গ কেঁপে উঠল। আব্রর প্রতিচ্ছবি থেকে নজর টেনে এনে মাটিতে নামিয়ে রাখলো। আব্রর ধমকানির আওয়াজ অহুর বুকের ধুকপুকানি আকাশ ছুটছে। কিরে জবাব দে, খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? ঠিক আছে, আমিও দেখি তুই কত বড় হয়েছিস। আজ থেকে তোর ভার্সিটি কোচিং সব বন্ধ। দেখি দেখি তোর কোন বাপে আটকায় আমাকে। খান পরিবারের মেয়েকে সিগারেট অফার করে, ওই বাহিনচুদকে তো আমি দেখতেছি মাটিতে পুঁতি ফেলবো একেবারে। অহু নড়ে দাঁড়ালো। এবার ভীষণ ভয় কাজ করছে তার ভিতর। আব্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তবে প্রশ্নের উত্তর এখন অবধি মেলাতে পারল না অহু। কে বলেছে আব্র ভাইকে এই কথা? আপনি কিভাবে জানলেন এই কথা? আব্র তর্জনী আঙ্গুলের সাহায্যে চেপে ধরা সিগারেটটা ফেলে দিল, তেড়ে আসলো অহুর নিকট। অহু পিছিয়ে গেল, তবে রেহাই পেল না। অহুর চোয়াল শক্ত করে চেপে ধরলো আব্র। অহু দেখলো আব্রর রক্তিম চক্ষুদয়ে আগুন জল জল করছে। আব্রর মুখ অহুর সন্নিকটে থাকায় আব্রর ওষ্ঠা জোড়া হতে ভেসে আসা সিগারেটের গন্ধ অহুর দম বন্ধ হওয়ার ক্রম। আব্র দাঁতে দাঁত ঘষে উত্তর করে, তোর জন্ম থেকে এখন অব্দি ঘটে যাওয়া এমন কোনো ঘটনা নেই যা আমি অব্র অজানা, বুঝলি? এই কথা বলে আব্র তার হাতের বাঁধন আলগা করে ছেড়ে দেয় অহুকে। অহু মুক্ত হয়ে জোরে জোরে শ্বাস টেনে নেয় গহীনে। ফর্সা উজ্জ্বল গালে লাল রক্ত জমাট বেঁধে গেছে, ভীষণ লাল হয়ে আছে। আব্র পুনরায় কিছু বলতে যাবে, দৈবা ছাদে কারো আগমন ঘটে। অহু কাশতে থাকে। আগমনকারী ব্যক্তিকে আব্র চিনতে অকৃতজ্ঞ হলো, তবে অহু ঠিক চিনতে পেল। লোকটি বয়স 50 ঊর্ধ্ব হবে হয়তো। অহু ক্ষীণ কণ্ঠনালী আউড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আম্মাজান, আছি আলহামদুলিল্লাহ ভালো। আব্র ভাইয়া, উনি শিফাপুর মামা। আর মামা উনি আব্র ভাইয়া আমার বড় জেঠুর ছেলে। আব্র পরিচয় জানতে পেয়ে দমে গেল, জোরপূর্বক হাসলো, এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল ওনাকে। পরক্ষণে আব্র ছাদ থেকে প্রস্থান ঘটালো। রাত 10:37। শিফা মাথায় ওড়না টেনে দেয়, নিজ কক্ষে কারো আগমনের বার্তা পেয়ে। পালঙ্ক ছেড়ে নেমে দাঁড়ায় মেঝেতে। কণ্ঠ রোধ হয় তার, উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ে, আশাব ভাইয়া, আপনি এত রাতে আমার রুমে? নিষেধ আছে নাকি আশা? ওরকম কিছু না, আবার ওরকম কিছুই। কেউ দেখলে খারাপ ভাববে। ভাবলে ভাবুক, কিছু বলবেন নাকি ভাইয়া? বলতে তো চাই অনেক কিছুই, বলতে দিবি নাকি? বলুন, কি বলতে চান? আমি তোর কাছে শেষ উত্তর জানতে এসেছি, কি করবি তুই? আমি তো বলেছি পূর্বেই, আমি আশমিনকে ভালোবাসি ভাইয়া, আর আশমিনকেই বিয়ে করব। ভালো তো আমি তোকে বাসি আগে। আশমিন তো তোকে মাত্র 3 বছর ধরে ভালোবাসে। 3 বছরের ভালোবাসার কাছে কি 20 বছরের ভালোবাসা তুচ্ছ? আমি মানছি যে আপনি আমাকে ছোট্ট থেকে ভালোবাসেন, কিন্তু আপনি বড্ড দেরি করে ফেলেছেন বলতে। আমার এখন কিছুই করার নেই ভাইয়া, আমি বেইমানি করতে পারবো না। আশমিন শুধু আমাকে ভালোবাসে না, আমিও আশমিনকে ভালোবাসি। ও আমার ভালোবাসা। এই বলি শুনতে আশাব তেড়ে আসে শিফার পানে। শক্তপোক্ত হাত দিয়ে শিফার চুল মুঠ করে ধরে, অন্য হাত দিয়ে চোয়াল চেপে ধরে বল প্রয়োগ করে সেখানে। আশাফের হঠাৎ এমন কাণ্ডে শিফা ভড়কে যায়, ব্যথায় কুকড়ে উঠে মুহূর্তে। আশাব কণ্ঠস্বর গহীনে নিয়ে আওড়ায়, যদি তোর আশমিনই না থাকে তাহলে তুই কাকে বিয়ে করবি? জোর করে ভালোবাসা পাওয়া যায় না আশাব ভাইয়া। আপনার ব্যর্থতার দায় আমার উপর চাপাবেন না। আশমিনের কিছু হলে আমি গলায় দড়ি দিব। আমার ব্যথা লাগছে ভীষণ, দম ছাড়তে পারছি না। আশাব মুক্ত করে দেয় শিফাকে। রক্তিম চক্ষুদয় নিমিষেই শীতল হয়ে আসে। পানি টলমল করতে থাকে নয়ন জোড়ায়। সে যে তার প্রিয় বতীকে আঘাত করছে। দৈবাত শিফার পা দুটো জড়িয়ে ধরে। আশাব টুকরে কেঁদে উঠল। ভুলে গেল সে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, সদ্য জন্ম নেওয়া কোনো শিশু নয় সে। আকুতি ভরা কণ্ঠে আওড়াতে থাকে পা জড়িয়ে, আমি কেমনে বাঁচমু তোরে ছাড়া শিফা? আমার জীবনটাই তো নষ্ট হয়ে যাবে তুই আমারে ছাইরা গেলে। আমি বাঁচতে পারবো না। দয়া কি আমারে ভিক্ষা দে, আমারে তোর ভালোবাসা ভিক্ষা দে। আশাব ভাইয়া, পা ছাড়ুন। আপনি কি করছেন এসব? আপনি আমার থেকে বয়সে বড়, এসব কি করছেন? আপনি দাঁড়িয়ে কথা বলুন ভাইয়া। তুই আমায় কথা দে, আমায় ছেড়ে যাবি না। কথা দে, আমার বউ হবি, রানী করে রাখবো তোকে আমার জীবনে।
আপনি পা না ছাড়লে আমি আপনার কোনো প্রশ্নের উত্তরই দিব না। আপনি উঠে দাঁড়ান আর কান্না করে না প্লিজ আশরাফ ভাই, আমার কষ্ট হয়। শিফার চোখে পানি টলমল করছে আশরাফের এই চিত্র দেখে। পাগলটা হয়তো সত্যিই তাকে অনেক ভালোবাসে, কিন্তু আগে কেন বলল না এই কথা তাকে? শিফা অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকে আশরাফের পানে। আশরাফ শিফার চোখের পানি মুছে দেয়। শিফার ঘোর কাটে, পুনরায় আওড়ায়। কাঁদছিস কেন বল না? বিয়ে করবি তো আমায়? বউ হবি তুই তালুকদার বাড়ির? শিফার কণ্ঠস্বর ভেঙে আসে, কলবে চেপে রাখা ভয়। আখি যুগলে টলমল করা অশ্রু ঝরে পড়ে গাল বেয়ে মুহূর্তে। ডুকরে কেঁদে উঠে আশরাফের দুহাত খামচে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে শুধাতে থাকে। আপনি এত দেরি করলেন কেন? 3টা বছর আগে বললে কি এমন হতো? আমি বলতে চাইছিলাম, কিন্তু মামি নাকি এখন বিয়ের ব্যাপারে কোনো কিছু ভাববে না তোর বিষয়ে, তাই বলা হয়নি। আমি তোর প্রেমিকা বানাতে চাই নাই, আমার অর্ধাঙ্গিনী বানাতে চাইছি। শিফা চোখ মুখ ডলে ওড়না দিয়ে মুখ মুছে নেয়। পরক্ষণে শিফা দুহাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ে আশরাফের দ্বারে। আশরাফের মস্তিষ্ক ধোকা দেয়, আশরাফকে বরফের মতো জমে যায়। আশরাফ ভাই, আমার এখন কিছু করার নেই, কিচ্ছুটি না। আপনি দেরিতে বলেছেন, এটাই আপনার সব থেকে বড় ভুল। আমি এই সময়ের মধ্যে অন্য কাউকে ভালোবেসে ফেলেছি। আমার সেইখান হতে বেইমানের মতো পিছু হতে আসা অসম্ভব। আপনার মতো এমনই আবদার সে আমার কাছে করেছিল 3 বছর আগে। পার্থক্য শুধু সময়। আপনি আমাকে ভুলে যান প্লিজ প্লিজ। কিছু মুহূর্তের জন্য তুমি আমার মন মস্তিষ্কে ধোকা দিলে। আশরাফের মুখ থেকে তুমি শব্দটি শুনে শিফা কেঁপে ওঠে। অশ্রুরুদ্ধ নয়ন তুলে তাকায়। ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া পুরুষের পানে সে পুনরায় আওড়ায়। অবিট যদি ঋণকে পেয়ে যেত তাহলে দুনিয়া বুঝতো ভালোবাসা কি। তদ্রূপ আমিও যদি তোমায় পেতাম, আমি বড়ই ভাগ্যবান হতাম শিফা। আপনি আমায় ক্ষমা করে দিন আশরাফ ভাই। আপনি ক্ষমা না করলে আমি আমৃত্যু সুখ পাবো না। আজকের দায় পরজন্মে শোধ করিয়েন, এই জন্মে না হয় বাকি রইল। পরজন্ম হবে না বলেই এ জন্মে তোমায় পাওয়ারে বড্ড ইচ্ছা ছিল আসাফ তালুকদার। আমাকে কি তাহলে আর কোনোদিন ক্ষমা করতে পারবেন না আশরাফ ভাই? করেছি তোকে ক্ষমা। ভালো থাক তুই, ভালো থাক। আপনি হয়তো আরো কিছু বলতে চেয়েছিলেন। সৃষ্টিকর্তা কি পারতো না তোমার আর আমার মিলন একই পৃষ্ঠে লিখতে এ জন্মে? নৈশব্দ, নিশীথ, বৃষ্টি স্নাত রজনীতে ভাঙাচোরা দেয়াল ঘড়ির কাটা প্রায় 12টা ছুঁই ছুঁই। বৃষ্টি বিঘ্নিত রাত্রি। বেশ খানিক আগে মুষলধারে বাদল বর্ষিত হয়েছে, তবে এখন থেমে গেছে বৃষ্টি বর্ষণ। বাদলে শীতল শীতল হাওয়া বইছে চারিপাশে। দমকা বাতাসের মিলন মেলা তো চলমান রেখেছে এই প্রকৃতি। নিশিরাত যতই গভীরে ডুবছে, শিয়াল কুকুরের ডাক ততই তীব্র হচ্ছে। প্যাঁচার গম্ভীর হুঙ্কার ভেসে আসছে মধ্যবন থেকে। ছিমছাম প্রকৃতি। নিজের বাইকে করে বাড়ি ফিরছে আবির। বন্ধুমহল হতে মাত্র বেরুলো সে। ক্ষীণ কণ্ঠনালী আউড়িয়ে 2-একটা বাক্য উচ্চারণ করছে, বেসুর তার গানের সুর। নৈশব্দকে কাটিয়ে সজাগ করার প্রয়াস কেবল। বাড়ি ফেরার এই পথ কেবল একমাত্র, অন্য কোনো বিকল্প রাস্তাও নেই ফেরার। সন্ধ্যা পার হতে এই রাস্তা জনমানবহীন হতে থাকে। আপন গতিতে ফাঁকা রাস্তায় বাইক চালাচ্ছে আবেগ। রাস্তার দুধারে শতাব্দী পুরনো গাছগাছালি। কয়েক শত মিটার পেরুলে মৃদু আলোর ছোটখাটো ল্যাম্পপোস্টের দেখা মিলে। দৈবাত আবিরের দৃষ্টি স্থির হলো। রাস্তার ঠিক মধ্যখানে একটা কালো রঙের গাড়ি দাঁড় করানো। আবিরের হৃৎপিণ্ড কিঞ্চিত থমকালো, ভ্রুযুগল কুচকালো সে। অবাধ দৃষ্টিতে চেয়ে রইল। বাইকে চলন্ত গতিরোধ হয়ে থামলো পরিশেষে। আবির বাইক হতে নামলো, ভালোভাবে পরখ করলো সামনের প্রতিচ্ছবি। গাড়ির সামনে কোনো এক সুঠাম দেহের অবয়ব হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবিরের উঠতি বয়স, মেজাজ মন প্রাণ সবই চঞ্চল। মাঝপথে এভাবে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকা কোনো নীতির মধ্যে পড়ে কি আদৌ? গলার স্বর কর্কশ হয়ে উঠল তার। ভ্রুযুগলে ভাঁজ পড়ল মুহূর্তেই। হাঁক ছুড়ল ক্ষিপ্ত নয়নে চেয়ে। ওই কে রে? অন্ধকারাচ্ছন্ন নিশীতে ঘোলাটে প্রতিচ্ছবি তার। হেলান দিয়ে দাঁড়িয়ে রইল না, সোজা হয়ে দাঁড়ালো। ইনকরা প্যান্টের পকেটে হাত গুজলো। পরনে সাদা শার্ট, তার উপর কালো ব্লেজার। গলায় থাকা লং টাইটা হাত দিয়ে কিঞ্চিত আলগা করলো। গম্ভীর মুখশ্রীতে ঠোঁট নড়ল না তার। আবির নয়নজোড়া ছোট করলো, সূক্ষ্ম নজরে চাইল, তবু চিনতে অকৃতজ্ঞ হলো। আবির পুনরায় সংলাপ করলো। শুনতে পাসনি কি বললাম? এভাবে পথ আটকালি কেন? চিনিস আমায়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি আমি। একবার নাম বলবো তোর, আমার বড় ভাইয়া তোর পা ভেঙে লুলা করে পথে বসাবে। নাম কি বল তোর? খান, আবরার খান অপর নাম আমার। কোন আপ্র? চিনি না তো। তোর বাপেরও বাপ আমায় চিনে না। রাস্তা দিয়ে কুত্তা চলাফেরা করে। তুই কুত্তা, সবাই চিনে। বাঘ কিন্তু সবাই জানে জঙ্গলে থাকে, তাই বলে আবার সব জঙ্গলে থাকে না রে। আবির কিছু বুঝে উঠতে পারল না এই সংলাপের কিছুই। কথা বাড়াতে তার মন চাচ্ছে না, যার দরুন এড়িয়ে চলে যেতে চাইল। তবে আব্র পথ আটকালো, হুঙ্কার দিল। ওই এদিকে আয়।
আবির চলন রোধ করে থামলো, চলে যাওয়ার পথে বিঘ্ন ঘটায়। আবির চেতল, পিছু ফিরল, এগিয়ে গেল তীব্রতর হেঁটে আব্রর পানে। শটান হয়ে দাঁড়ালো তার সামনে, বুলি ছুড়ল। কি হয়েছে? বারংবার পথ আটকাচ্ছিস কেন আমার? আব্র জ্বলন্ত সিগারেটটা শক্ত করে দু ওষ্ঠা জোড়ার মাঝে চেপে ধরল, হাতের আঙ্গুলগুলো মুঠ করলো শক্ত করে। অন্ধকারাচ্ছন্ন নিশীথে সে প্রতিচ্ছবি দৃষ্টি অগোচর হলো আবিরের। আব্র চোয়াল চেপে আসলো দৈবাত আবিরের গলায়, বাঘের থাবা বসালো আব্র। পরপর কয়েকটা ঘুষি বসালো আবিরের নাক বরাবর। মুহূর্তেই আবিরের নাক পেটে রক্ত গড়িয়ে পড়ল। আব্র থামল না, আবির গুঙিয়ে উঠল। বাঁচার অন্তিম প্রচেষ্টা তার। সম্বোধনের বর্ণ পরিবর্তন হলো। আরে ভাই, আমারে মারতাছেন কেন? আমি তো চিনি না আপনারে, আমারে মারেন কেন? আব্র কোনো জবাব করল না। শীতল কণ্ঠস্বর, শীতল চক্ষুদ্বয় পরক্ষণে জ্বলন্ত হয়ে উঠল আগুনের লাল শিখার ন্যায়। টেনে হিচড়ে আবিরকে গাড়ির পিছনে পাশে নিয়ে গেল। আব্রর ঠোঁটদ্বয় দিয়ে চেপে ধরা সিগারেটটা হাতে নিল, জোরপূর্বক আবিরের মুখের ভিতর জ্বলন্ত সিগারেটটা ঢুকিয়ে দিল। এই হাত দিয়ে চেপে ধরল আবিরের মুখ। আওয়াজ করে উঠল আব্র। সিগারেট খাবি না তুই? সিগারেট? বলেই আব্র গাড়ির ডিকিতে আবিরের মাথা ঠুকে দিল। পরপর বিরতিহীন। আবির নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ। ছোটার কোনো চেষ্টা করলো না আর। আব্র শার্টের কলার উঁচিয়ে ধরল, পরক করল আবিরের কপাল বেয়ে। অবাধে রক্ত গড়িয়ে পড়ছে, নাক ফেটে ঠোঁট ফেটে গিয়েছে, রক্তে ভিজে চুবে আছে আবিরের পরনের গেঞ্জি। আব্র হাতের বাঁধন আলগা করে ছেড়ে দিল আবিরকে। পিচঢালা রাস্তায় লুটিয়ে পড়ল আবির। অচেতন হয়ে পড়েছে সে। আব্র থেমেও শান্তি পেল না। আরেকটা সিগারেট জ্বালালো পরক্ষণে। অচেতন আবিরের শরীরে পরপর কয়েকটা লাথি মারল। অতঃপর নিজেই কিছু একটা ভেবে অ্যাম্বুলেন্সের জন্য কল করলো। খানমহল, রাত 1টা। আশাফ খানমহলেই রয়েছে। আশাফের আম্মা এবং আশফি দুজনাই তালুকদার বাড়ি ফিরে গিয়েছে। হয়তো তারা কাল কিংবা পরশুই ফিরবে আবার খানমহলে। কিছু মুহূর্ত পূর্বেই তাদের সাথে অনেক কথা বলেছে আশাফ। আজ একটু অন্যরকম ভাবে কথা বলেছে তাদের সাথে। কণ্ঠস্বর একদম নম্র ছিল। কিঞ্চিত প্রহরের জন্য রেগে যায়নি আজ বাবার কথা শুনে। করেনি কোনো গালিগালাজ। খুব করে জিজ্ঞাসা করেছিল আশাফের আম্মা, হঠাৎ এত ভালো হবার কারণ কি বাবা তোর? প্রত্যুত্তরে শুধু একটু মুচকি হাসি হেসেছে আশাফ। জবাবটা শুধু নিজের শিকল দিয়ে রুদ্ধ করে রেখেছে। কাঠের সোফায় বসে আনমনে কিছু লিখছে সে। চোখ ভিজে ভীষণ লাল হয়ে গেছে। কিঞ্চিত সময়ের জন্য কারো মনে হবে ছেলেটার বোধহয় সর্দি লেগেছে, কিন্তু তা আদৌ সত্য নয়। টানা 13 মিনিট যাবৎ একটা চিরকুট লিখছে। জীবনে বহু চিরকুট লিখেছে নিজের প্রিয়বতীর জন্য। সে চিঠিগুলো বেনামি খামে উড়িয়ে দিয়েছে গগনচুম্বিতে। পৌঁছাতে দেয়নি প্রিয়বতীর সন্নিধানে। আজ চিঠিটা নিশ্চয়ই পৌঁছাবে তার প্রিয়বতীর নিকট। শখ করে মনে নাম রেখেছিল একদিন প্রিয়বতী। আজ বাদে কাল সে প্রিয়বতী অন্য ঘরের শখের অর্ধাঙ্গিনী হবে, অন্যের প্রিয় নারী হবে, অন্য পুরুষের আদুরে বাচ্চার মাও হবে বোধহয়। এ তো ভীষণ যন্ত্রণাদায়ক। মুক্তির পথ একমাত্র হলো আত্মহত্যা। হ্যাঁ, নিজের রূহ নিজেই হরণ করবে, বেইমানি করবে নিজ সৃষ্টিকর্তার সহিত। যার দরুন মৃত্যু পথযাত্রার শেষ চিরকুট এটা। কলমের দাগ টেনে দিল, লিখলো চিরকুটে ইতি। সমাপ্তির পূর্বে খোদাই করে লিখলো, শতাব্দীর পর শতাব্দী পেরোবে, কিন্তু বুকের বাঁ পাশে তুমিই রবে প্রিয়বতী। চোখ মুখ টলল, পানি মুছল আশাফ। কাষ্ঠ হাসলো নিজের ভাগ্যের উপর। চিরকুট ভাঁজ করে তার উপর পাথরের টুকরো দিল, যেন উড়ে পুনরায় না হারিয়ে যায় তার প্রিয়বতীর মতন। পকেট থেকে মুঠোফোন বের করে নিজের গর্ভধারিণী মায়ের ছবি সম্মুখে ফুটালো। শেষবারের মতো বুকের সাথে চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। নিজের মায়ের ছবি আঁকড়ে ধরে। সুখে থাকুক তার প্রিয়বতী অন্য কারোর সাথে, কিন্তু সে সুখ নিজের চোখে দেখার শক্তি নেই এই পুরুষের। রাত 1:13। আব্র খানমহলে ফিরল। পরনের ব্লেজারটা খুলে কাঁধে নিল। রক্তের ছিটে ফোঁটা লেগে আছে শার্টে। খানমহলের সুদূর দরজা ঠেলে অন্দরে ঢুকতে মুখোমুখি হয় আজমল খানের। আব্র কিঞ্চিত নড়ে দাঁড়ায়। যতই হোক নিজের পিতা বলে সংলাপ। আজমল খান অন্দরমহলে কাঠের সোফায় বসে সিগারেট ফুঁকছেন। আশেপাশে কেউ নেই। তিনি এবং আব্র একাই। নৈশব্দ কাটিয়ে বুলি ছুড়লেন, এত রাতে কোথায় থেকে ফিরলে আব্র? পুরান ঢাকায় গেছিলাম, রাস্তায় জ্যাম ছিল, তাই দেরিতে ফেরা। তোমাকে অনেকগুলো কল করেছিলাম, ফোন বন্ধ বলছিল নাকি? আব্র নিজেও এই প্রশ্নের উত্তর জানে না। পকেট থেকে ফোন বের করলো, নজর বুলিয়ে দেখলো ফোনের চার্জে শূন্যতায় অচল। হাফ ছাড়লো। আজমল খানের পুনরায় জবাব আসলো, শিফার বিয়ে আগামী 14 তারিখ, পরশুদিন গায়ে হলুদ। আজ আশিমণিদের বাড়িতে গিয়েছিলাম সকালে, তোমাকে ফোন দিয়েছিলাম, তোমার ফোন বন্ধ ছিল, তাই আশাফকে ফোন করে নিয়ে গেছি। ডেট ফিক্সড। আব্র ঢোক গিলল। শিফার বিয়ে পাকা শুনে আব্র আতকে উঠল। উৎকণ্ঠা চেপে ধরে প্রশ্ন ছুড়ল, এত তাড়াতাড়ি কেন? বিয়ে হবে, শিফা আমাদের বাড়িতেই থাকবে। আশমিনের ছুটি শেষ, তাই
জমকভাবে এবার বিয়ে সম্ভব নয়, আর এঙ্গেজমেন্ট আমাদের পরিবারের নীতিতে নেই। তুমি জানো, আশমিন যখন আবার ফিরবে তখন আবার জাঁকজমকভাবে আয়োজন করে শিফাকে আশমিনদের বাড়িতে পাঠাবো। আজমল খান থামলেন। প্রত্যুত্তরে শুধু আব্র বুঝেছি সংলাপ করলো। দাঁড়িয়ে না থেকে আব্র দোতলায় হাঁটা শুরু করলো। আশাফের কক্ষে দ্রুত হেঁটে পৌঁছালো। পুরো কক্ষ আলোতে জ্বলজ্বল করছে, কিন্তু আশাফ কোথাও নেই। আব্র অস্থির হয়ে পড়লো। হঠাৎ কিছু নজরে আসলো। হন্তদন্ত হয়ে পাথরের নিচে চেপে রাখা চিরকুটটা হাতে নিল। চিরকুটে লেখা শব্দগুলি আওড়াতেই আব্র হৃৎপিণ্ড দাঁড়িয়ে গেল থমকে। শক্তি কমে গেল বলিষ্ঠ দেহের। হাতের আঙ্গুল ফাঁক করে উড়ে গেল চিরকুটটা। আব্র ধপাস করে মেঝেতে বসে পড়ে গেল। এদিকে আশাফ দাঁড়িয়ে আছে মহলের ছাদ ঘেঁষা নড়বড়ে কাঠের রেলিংয়ের উপর। একটু নড়লেই পড়ে যাবে উপর হতে ভূমিতে। তাতে কোনো আফসোস নেই হতভাগা পুরুষের। মাঝরাতে কেউ নেই আশেপাশে, কারো নজর নেই আশরাফের উপর। উচ্চস্বরে হেসে উঠল সে, আঁখিজোড়া নিভিয়ে দিল। আওড়ালো কালেমা। শক্তি ছেড়ে দিল বলিষ্ঠ দেহের। অবশ হয়ে আসলো। পা আলগা হয়ে দেহ ঝুঁকালো ভূমির পানে। নীরব নিশীথ, কেউ নেই আশেপাশে, কারো নজরে নেই আশাফ। পিছন হতে কেউ হ্যাচকা টান দিয়ে কাঠের রেলিং হতে ছাদের ভিতর ফেলে দিল আশাফকে। আশাফ চমকায়, আশেপাশে পরখ করে চায়। কে ফেললো আশাফকে? মুহূর্তে আশাফের সামনে আগমন হয় এক বলিষ্ঠ পুরুষের। আশাফ ঢোক গিলে যন্ত্রণায় কুকড়ে উঠে আওড়ায়। আব্র আর কিছু আওড়ানোর সুযোগ দিল না আশাফকে। থাবা বসালো আশাফের গলায়। বিরতহীন পরপর ঘুষি বসালো আশাফের মুখশ্রীতে। চোয়াল চেপে আসে আব্র। রাগে ফুঁসছে সে। নিজের রাগ মিটিয়ে বেধরম মারল আশাফকে। 2-3টা লাথি মেরে থামলো আব্র। আশাফের ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। কপালের বাম পাশে কিঞ্চিত কেটে গেছে, সেখান থেকেও রক্ত গড়াচ্ছে। তার দিকে বিন্দু পরিমাণ খেয়াল নেই আব্রর। পরিশেষ আশাফের শার্টের কলা চেপে ধরে আব্র। পরক করে আশাফ। আব্র চাহনি প্রদাহ ছড়াচ্ছে আশেপাশ। রক্তিম বর্ণ ধারণ করছে শীতল চোখ জোড়া। শার্টের কলার চেপে ধরে কর্কশ ভাষায় শুধায় আব্র, পাগল হয়ে গেছিস শালা তুই? মরতে এসেছিস এখানে? মরার এতই শখ? আমারই বললি না কেন? আমি তোরে খুন করতাম। আশাফ আঙ্গুল ছুঁয়ে রক্তে মুছে নেয় ঠোঁট ঘষে। ফ্লোরে বসে চায় আকাশের দিকে। উচ্চস্বরে আওয়াজ করে হেসে উঠে আব্র। ভীষণ চেতে যায়। আরো শক্ত করে চেপে ধরে আশাফের গলা। কেসে উঠে আশাফ, তবে নিজেকে ছাড়ায় না আব্রর দখল হতে। হাঁক ছুড়ল। মরে যাও কি তোর কাছে একমাত্র পথ হলো? তুই মরে গেলে কার কি হবে? তোর বাপ মান বুক খালি হবে, এতটুকুই। বাকিরা 2-4 দিন কাঁদবে, শোক প্রকাশ করবে, ব্যাস। আর যার জন্য মরলি সে ভয়ে কাঁদতেও পারবে না, ফেসে যাওয়ার ভয়ে। সে তো সুখে থাকবে ঠিকই। আজ বেতে কাল ভুলে যাবে তোর অস্তিত্ব। তাহলে কার জন্য মরছিস তুই? আমার মরায় কারো কিছু আসবে না, যাবে না। বেঁচে থাকলে আমি যে কষ্ট পাবো তার ভাগ কি তুই নিবি? আব্র চুপসে যায়। এই প্রশ্নের উত্তর হয়তো তার নিকটে নেই আদৌ। ক্ষণিকেই জবাব আসে, আমি তোর কষ্টের ভাগ নেব না, কিন্তু আমৃত্যু তুই কষ্ট পাবি এটা ভুল। ঘুরে দাঁড়া, তুই মুভ অন কর। কষ্ট কম পাবি হয়তো। তাহলে তুই আমায় ছেড়ে দে। সান্ত্বনা আমার উপদেশ বাণী জীবনে অনেক শুনেছিস। আমি আজ নয়তো কাল ঠিকই মরবো। তুই আমায় আটকাতে পারবি না। আজ আটকেছিস বলে আশরাফ মুচকি হাসে। ছেড়ে দেওয়া শার্টের কলার আব্র আবার টেনে ধরে। কণ্ঠনালী গহিনে নিয়ে ম্লান হেসে আওড়ায়, তুই মরলে তো শিফও মরবে, আমার হাতে মরবে, বুঝলি? আমার হাতে। আশরাফ নড়ে দাঁড়ায় কিঞ্চিত। বাম পাজরে ধুকপুক বাড়ে তার। সংলাপ করে আব্রর গলা চেপে ধরে, শিফা আমার জীবন, ওর জন্য আমি মরতে পারি। ওর কিছু করবি না তুই আব্রো, কিচ্ছু না। ঠিক আছে, কিচ্ছু করবো না। তাহলে তুই আমার চিনতে ছেড়ে দে। আর যদি তুই আমাকে ধোকা দিস তাহলে কসম আমি তোর জানরে মাইরে ফেলুম। তুই ভালো করে জানোস আমি আমার বাপের মতো এক কথার মানুষ। এবার তোর চয়েস, বাঁচবি নাকি মরবি। আব্র আশরাফ দুজনে একে অপরের কলার ছেড়ে দাঁড়ায়। আশরাফ কপাল চেপে ধরে। অচিরেই ভাঁজ পড়ে চামড়ায়। এখন উপায় কি? আব্র আশরাফের কাজ চাপড়ায় বলল, নে তুই ভাব, আমি এবার যাই। আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব কাল সকালেই। আশা করি এতে তোর আপত্তি নেই? এতেও আপত্তি আছে? এতেও কি সমস্যা ভাই তোর? তুই কাল হঠাৎ করে বিদেশে চলে যাবে কাউকে না জানিয়ে? সবাই সন্দেহ করবে না? তোর পরিবারের আশেপাশে মানুষ সবার সাথেই তোর ভালো সম্পর্ক। কি জবাব দিবি তুই তখন? আমি এত কিছু জানি না। তাহলে তুই কি বলছিস? আমি এখানে থাকি আর দেখি সবার সাথে মিলে শিফার বিয়ে? এতটুকু বলেই আশরাফের গলা জমে যায়। আর কোনো শব্দ আওড়াতে পারে না। আব্র জড়িয়ে ধরে আশরাফকে শান্ত করতে। ভাগ্য মেনে নিতে শিখ আমার মতন। ভালো থাকবি প্রকাশ্যে। পরদিন সকাল 8টা। অহু নিজের কক্ষে বসে আছে। মাথায় গেঁথে আছে আব্রর বলা কথাগুলো। ভার্সিটি কোচিং সব বন্ধ। অনুমতি ব্যতীত যদি কলেজে যায় তাহলে অহুকে হাত পা ভেঙে ঘরে পুড়ে রাখবে একেবারে আব্র।
কিছুক্ষণ আগে তিশাও কল করেছিল, বলেছে সেও আজ ভার্সিটিতে আসবে না, হসপিটালে আছে তিশা। আবিরকে কেউ খুব মেরেছে, ওহু এ বিষয় নিয়েও বেশ চিন্তায় আছে। আব্র ভাই আবার মারলো না তো আবিরকে? সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। পরক্ষণে মনে পড়লো আগামীকাল তো শিফা আপুর গায়ে হলুদ। আনন্দে মনটা নেচে উঠল ওহুর। তরতর করে হেঁটে চলে অন্দরমহলের নিচতলায়। পৌঁছাতেই নিচতলায় চক্ষুদয় ছানা ভরা হয়ে গেল। সিঁড়ি বেয়ে নামতে নামতে আশেপাশে তাকালো। হলুদের সাজে সাজানো হচ্ছে পুরো খানমহল। হয়তো মাত্র শুরু, এখন সময়ের বেগে ঝলমলে হয়ে উঠবে হয়তো এই পুরো মহল। খান পরিবারের বিয়ে হবে বলে আয়োজন। ওহু পরক করলো আব্র সোফায় বসে আছে আলিনা খানের সাথে। পরনে সুঠাম দেহের পুরুষের সিম্পল একটা অফ হোয়াইট গেঞ্জি, আন্ডার কাটিং চুলগুলো কপালে কিঞ্চিত ভিড় জমিয়েছে। ওহুর দৃষ্টি রোধ হলো, পরক্ষণে নজর টেনে মেঝেতে নামায়। আব্রকে দেখে ছাদে ঘটা কাহিনী ওহুর মস্তিষ্কে নাড়া দিয়ে উঠে। ঠোঁট বাঁকা এড়িয়ে চলে যেতে চায়, সুদূর দরজা পেরিয়ে বাহির। বাধা ঘটায় আলিনা খানের বুলি, ওহু এদিকে আয়। ওহুর চলন রোধ হয়। ঢোক গিলে পেছনে ফিরে তাকায়, ঘাড় কাত করে কিঞ্চিত হৃৎপিণ্ড নড়ে উঠে। কাপা কাপা কণ্ঠে আওড়ায় ওখানে দাঁড়িয়ে, কি চাচি আম্মা? এদিকে আয় বলছি। বলুন। শিফা পার্লারে যাবে, শিফার সাথে তুইও যা, আব্রু নিয়ে যাবে তোদের। আমি যেতে পারবো না তোমার ছেলের সাথে চাচি আম্মা। সামনে আইসা বল, দেখি না তোরে। ওহু ঠোঁট উল্টে ভ্রু কুচকায়। আলিনা খান সাথে আছে, যার দরুন ওহু সাহস জুগায় এই সুযোগ বলার। চাচি আম্মা, আপনার গুণধর ছেলের মনে হয় ছোটবেলা নিম গাছের বদ জিন আছর করেছিল, যে কথা কয় ওই কথাই তিতা। আলিনা খান হেসে ওঠেন ওহুর কথা শুনে। আব্র এতে ভীষণ রেগে যায়, আওড়ায় সোফা ছেড়ে, তুই কে এমন রে যে তোর সাথে মিঠা মিঠা কথা বলতাম? ওহু ঠোঁট বাঁকায় ভীষণ, ভেঙচি কেটে দেয় দৌড়। দৈবাত সামনে এসে পড়ে কোনো অচেনা যুবক। ওহু দাঁড়িয়ে যায় ঢোক গিলে। পিছনে দাঁড়িয়ে আছে রক্ত চক্ষুদয়ের পুরুষ আব্র।